আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিদ্যুতের ভুতুড়ে বিলে নাকাল নগরবাসী, ৩০ জুনের মধ্যে পরিশোধের নির্দেশনা। এবং বাজারে নেই সামাজিক দূরত্ব বিধির বালাই, বেড়েছে সব ধরনের সবজির দাম। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাও আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১শে সংবাদে। সাথে আছে আমি তজনুপা জামিল। ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 করোনা পরিস্থিতি আরো দীর্ঘায়িত হলে বড় সংকটে পড়বে তৈরি পোশাক শিল্প। এতে রপ্তানি আয়ে ধসের পাশাপাশি অনেক শ্রমিক কাজ হারাবে। এর ফলে সামাজিক সমস্যার আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। এ অবস্থায় প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি নতুন কৌশল খোঁজার পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। ২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল $40.53 বিলিয়ন। এর মধ্যে 34.13 বিলিয়নই আসে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থ বছরে এ খাতে $38.20 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু 11 মাসে এসেছে $25.70 বিলিয়ন। করোনার দুঃসময় শুরুর পর মার্চ থেকে মে ৩ মাসে রপ্তানি $3.86 বিলিয়ন। আগের অর্থ বছরে একই সময় ছিল $8.61 বিলিয়ন। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন, করোনাকাল না কাটলে সংকট আরো বাড়বে। সারা ওয়ার্ল্ডের যে রিকোয়ারমেন্ট, অন্তত 50% রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, মার্কেট রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। ফলে যে যাই 50% থাকবে, সেই 50%-এর মধ্যে আবার আমরা বিভিন্ন দেশ আমরা যখন পাবো, সেখানে এটার প্রাইস কমে যাবে। তাদের সারা বছর সাধারণত যেরকম চাহিদা থাকে তার অর্ধেকের মতো চাহিদা এই মুহূর্তে আছে তাদের পণ্যের। যে কোনো শিল্পে উদ্যোক্তারা বিপাকে পড়লে তাদের সাথে যারা কাজ করেন তাদেরও সমস্যা হয়ে যায়, তাদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে প্রণোদনা প্যাকেজের সদ্ব্যবহার, নতুন বাজার খোঁজা এবং রপ্তানিতে নগদ সহায়তার পরামর্শ তাদের। একদিকে প্রণোদনার অর্থের যে ওয়ার্কিং ক্যাপিটাল, সেইটা অল্প সময়ের মধ্যে সহজ শর্তে যারা উদ্যোক্তা তাদের কাছে পৌঁছানো, এবং অন্যদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা বিদেশের বাজারে। সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, এই তিনটা ডেস্টিনেশনে যদি আমরা ডিউটি অ্যাক্সেস নিতে পারি, তাহলে হয়তোবা আমরা এখানে কিছু বেনিফিটেড হতে পারবো। এই সংকটকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে আগামী 2 বছরের জন্য আমাদেরকে আবারও 10% ইনসেন্টিভ দেন। দেশের রপ্তানি আয়ের 84%ই আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে বড় বিপর্যয় গোটা অর্থনীতিকে বিপাকে ফেলবে বলেও সতর্ক করেন তারা। এক্সপোর্ট আর্নিং এবং রিমিটেন্স, এই দুইটাই কিন্তু স্থবির হয়ে আছে, দুইটাই কিন্তু ডিক্লাইনিং। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। সারা দেশে বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় রংপুরে ৩ জন, মাগুরায় 1 জন ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মারা গেছেন 2 জন। রংপুরে গত 24 ঘন্টায় করোনা আইসোলেশনে থাকা 3 জন মারা গেছেন। তারা সকলে করোনা ছাড়াও ডায়াবেটিস, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে শরীফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 3 দিন ধরে জ্বর, বমি ও মাথা ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তির 8 ঘণ্টা পর তিনি মারা যান। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়েছে 203 জন। মাগুরায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। সিলেটে আরো 81 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেটে করোনা শনাক্ত 2093 জন। গাজীপুরে নতুন করে 102 জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট শনাক্ত 3189 জন। পটুয়াখালীতে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা 290 জন। করোনা সংকটের শুরু থেকে বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিএনপি অভিযোগ করেছে সরকার নাকি তথ্য গোপন করছে। প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এ উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনো সুযোগ আছে কি? চ্যালেঞ্জ করে বলছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি আমাদের প্রতিবেশী ভারত, এদিকে চীন, যাদের প্রথম করোনা সংক্রমণ হয়েছিল, শনাক্ত হয়েছিল, একটি দেশও উদাহরণে কি তিনি দিতে পারবেন যে দেশের এই করোনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি ছিল? শুধু সমালোচনা করতে হবে বলে আপনারা অনবরত জাতিকে অসত্য
তথ্য দিয়ে যাবেন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বিদ্যুতের ভুতুরে বিল গুনতে গুনতে নাকাল নগরবাসী। অনুমান নির্ভর বিল, তার উপর ৩০ জুনের মধ্যে পরিশোধের নির্দেশনা, শোধ না হলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি। সব মিলিয়ে উৎকণ্ঠায় গ্রাহকরা। হুমায়ুন কবির বুলুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ৪ কোটি বিদ্যুৎ গ্রাহকের ৩০ লাখ পোস্টপেইড মিটার দেখে বিল তৈরিতে লাইনম্যানদের ঝুঁকি ছিল। করোনা ভাইরাসের গেল ৩ মাসে তাই গ্রাহকের কাছেই যায়নি লোকাল অফিস প্রতিনিধিরা। তৈরি হয় অনুমান নির্ভর বিল। ভুতুরে বিদ্যুৎ বিলের কারণে ভোগান্তিতে লাখো গ্রাহক, আছে উৎকণ্ঠাও। প্রতি মাসে বিদ্যুৎ বিল দেয় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা, সর্বোচ্চ ৪,০০০ টাকা। হুট করে এই মাসে চলে আসছে ২৮,০০০ টাকা। লকডাউনের পরে এসে দেখি কারেন্ট বিল ডাবল, যেখানে ৫০০ টাকা কারেন্ট বিল ছিল সেখানে ১৫০০ টাকা কারেন্ট বিল আসে। স্বাভাবিক সময়ে বিদ্যুৎ বিল আসতো ৭ থেকে ৮,০০০ টাকা। আবার এই কোভিডের সময়টা একেবারে যেখানে অফিস বন্ধ ছিল সেখানে ৫,০০০ টাকা বিদ্যুৎ বিল কিভাবে আসলো। বাড়তি বিলের চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চলতি মাসের মধ্যে বিল পরিশোধ না হলে জরিমানা আর লাইন কাটার শঙ্কায় গ্রাহকেরা। ১২০০, ১৫০০ ঊর্ধ্বে খুব গরমে, অতিরিক্ত গরমে আসে ২,০০০, ২,৫০০, এই বেশি কখনো আসে না। কিন্তু এই মাসে ৫,০০০, ৬,০০০ টাকা বিল আসছে। ওরা তো বাসায় এসে মিটারও দেখে না, কিছু দেখে না, ওইখানে অফিসে বসে বসে নাম্বার করে, নাম্বার মতো আমাদেরকে টাকা দিতে হয়। কোন মিটারে ৬-৭ হাজার টাকা, এক মিটারের বিল আসছে ১৪,০০০ টাকা। এটা কেন কারেকশন করবে? কারণ এটার সাথে একটা মাদার মিটার আসছে, কাজে এখন কোনটা থেকে বদলাবে, কোনটা থেকে কমাবে, কোনটা থেকে বাড়াবে, মাদার মিটারের কি হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডিস্ট্রিবিউশনের ভুলের কারণে এখন যে ঝামেলাটা দেখা গেছে, তার এভারেজ বিল করতে গিয়ে তারা কিছু কিছু জায়গায় কিন্তু অনেক অতিরিক্ত বিল করে ফেলছে, এবং আমি কয়েকবারই বলছি যে এটা ভুল হয়েছে, এবং সেটা শুধরানোর জন্য আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এককভাবে কাজ করতেছেন। অবিলম্বে ভুতুরে বিল পুনর্বিবেচনার দাবি গ্রাহকদের। করোনা মহামারীর এই দুঃসময়ে হঠাৎ করে বিদ্যুতের বাড়তি বিলের চাপে অতিষ্ঠ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। বর্ষার শুরুতেই রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে সব ধরনের সবজির দাম বেড়েছে, চালের দামও কিছুটা বাড়তি। এদিকে বাজারগুলোর কাঠামোগত ত্রুটির কারণে মানা সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বর্ষা শুরু হতেই রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। গড়ে কেজি প্রতি দাম বেড়েছে ২০ টাকা করে। বেশি চড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামালের সবগুলোর দাম বাড়তে ডেলি বাড়ে। আজকে যে দাম বেশি, কালকে আবার এই দাম কিনে আনার লাগে। মরিচের দাম অনেক বাড়ছে। চিচিং হলো ৫০, পটল হলো ৪০, ঢেঁড়স ৪০, দুন্দুল ৪০। মাছের সরবরাহ স্বাভাবিক, তবে দাম কিছুটা বেশি। করোনা শুরুর পর থেকেই গরুর মাংস বিক্রি বেড়েছে, তবে দাম স্থিতিশীল। যেহেতু গরুর একটু দাম বেশি যাচ্ছে, এই কারণে ৬০০ টাকা কেজি গরুর মাংস। রুই বেচতে ৪০০ টাকা কেজি, কাতলা বেচতে ৩৫০ টাকা কেজি, পাবদা বেচতে ৪০০ টাকা কেজি। কালকে ৩৫০ বেচতে পারছি, আজকে ২০-৩০ টাকা কেজি দিয়ে কিনাই বেশি, আজকে ৪০০ করে বিক্রি করতে হইতেছে। সব ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বাজারের নিয়ন্ত্রণ কয়েকজন মিলারের হাতে, তাই চালের দাম বাড়ে তাদের সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে। রশিদ, বিশ্বাস, মুজাম্মেল এগুলা প্রত্যেকটাই সিন্ডিকেট। এরা দাম বাড়িয়ে দেয়, এরা ধানের দাম বেশি, প্রচুর পরিমাণ তাদের কাছে মজুত আছে। তবে পেঁয়াজ, রসুন, আদাসহ মশলার দাম স্থিতিশীল। এদিকে রাজধানীর বাজারগুলোতে কাঠামোগত কারণেই স্বাস্থ্যবিধি অনুসরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকে। আমার মাছ লাগবে, কিন্তু আমি বাজারের ভিতর ঢুকি না, আমি দিক দিয়ে হাঁটা চলে এসেছি। ভিতরে ঢুকলে আপনার দেখা যাবে যে শরীরের সাথে শরীর লেগে যাবে। বাজার করতে আইলে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না। বাজারে প্রবেশ নিয়ন্ত্রণের দাবি অনেকের। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। জাপানি বিনিয়োগ এলে চাঙ্গা হবে ছোট শিল্প, পদক্ষেপ নেওয়ার এখনই সময় বলছেন ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর ২টার ২১শে সংবাদ।
শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের এই দিনে চিরবিদায় নেন এই সংগ্রামী মা। তিনি স্মরণীয় হয়ে আছেন দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের অনন্য প্রেরণা হিসেবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সংগ্রামে অবিচল, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শের অপর নাম জাহানারা ইমাম। ১৯২৯ সালের ৩ মে মুর্শিদাবাদের সুন্দরপুরে জন্ম শহীদ জননীর। বাবা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মা সৈয়দা হামিদা বেগম। যুক্তরাষ্ট্রে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা পেশা হলেও মুক্তিযুদ্ধে শহীদ রুমির মা হিসেবেই পরিচিত তিনি। বিজয়ের পর সারা দেশের সব মুক্তিযোদ্ধার জননী হয়ে ওঠেন জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধে পুত্র ও স্বামী হারানোর শোক কিংবা মরণব্যাধি, ক্যান্সার কোনো কিছুই পরাজিত করতে পারেনি তাকে। তার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৯২ সালের ২৬ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বসে ঐতিহাসিক গণ আদালত। গড়ে ওঠে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। তার লেখা ৭১-এর দিনগুলি মুক্তিযুদ্ধের অন্যতম দলিল। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান শহীদ জননী। এই বীর মায়ের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। বৃষ্টি আর ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা সংলগ্ন এলাকার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার, রংপুরের গঙ্গাচড়া পয়েন্টে ১৪ এবং কাউনিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে গঙ্গাচড়া উপজেলার নিম্নাঞ্চল সহ চরাঞ্চলের ২০টি গ্রাম, পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে পানিবন্দী মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। জানাবো আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে। করোনা সংকটে বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগে নয়া মেরুকরণ। চীন থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে জাপান সহ বিভিন্ন দেশ। এ অবস্থায় জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসার হাতছানি। দক্ষ কূটনীতিতে সেটা সম্ভব হলে বাংলাদেশে আরও বেশ কিছু ব্যাকওয়ার্ড শিল্প বিকাশেরও আশা দেখাচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি বৃহৎ শিল্পের পেছনে আরও অনেক ছোট ছোট শিল্পের বিকাশ হয়। মূলত বৃহৎ শিল্পের উপকরণের যোগান দেয় ছোট কিছু শিল্প প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে অটোমোবাইল শিল্প ছাড়াও কৃষি, চিকিৎসা ও তথ্য প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগের পরিমাণ অনেক বেশি। করোনা সংকটে চীনের কার্যক্রম চালানোর প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ক্ষতির মুখে পড়েছে। ক্ষতি তো আছেই, সেই সাথে কৌশলগত কারণে বিদেশি অনেক কোম্পানির চীন ছাড়ার হিড়িক। প্লট অ্যালোকেশনটা শুরু হয় তখন কিন্তু আমরা এই বছর থেকে এটার জন্য বিভিন্ন রকমের রোড শো করতে পারি এবং সেটা একটা পজিটিভ, মানে ডেফিনেটলি বাংলাদেশের একটা পজিটিভ হিসাবে আসবে বলে আমি মনে করি। জাপানি কোম্পানিগুলো হোস্ট কান্ট্রি বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের সব দিক থেকেই উপযুক্ত, তাই এই যাত্রায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ পেলে ছোট ছোট আরো বেশ কিছু শিল্পের বিকাশ ঘটবে। যত বেশি মানসম্মত পার্ট দেশে তৈরি করা যায়, এটা কিন্তু তাদের জন্য তত ভালো। তাই জাপানি বিনিয়োগ ধরতে এখনই সব প্রস্তুতি নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদ আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। যুক্তরাষ্ট্রে ২ কোটি আক্রান্তের আশঙ্কা, নতুন করে ছড়াচ্ছে ২৭ অঙ্গরাজ্যে।